আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২৬ জুলাই তারিখে দিল্লিতে শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ওপর আমার প্রতিবেদনটি ২৭ তারিখে দিয়েছিলাম। সেখানে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছিল ওই মিটিংয়ে, সেটি হলো একটি গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা। এই রকম সরকারকে অনেকে প্রবাসী সরকারও বলে থাকেন। অনেক ভাষাবিদ মনে করেন প্রবাসী সরকারের চেয়ে নির্বাসিত সরকার শব্দটি বেশি উপযুক্ত, কেননা প্রবাসী কথাটির অর্থ হলো যে ব্যক্তি নিজের দেশ বা জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকেন। এই থাকা স্বেচ্ছায় হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোনো চাপে পড়ে বাধ্য হয়ে থাকা নয়। কিন্তু নির্বাসিত কথাটি স্বেচ্ছায় দেশ ছেড়ে থাকা বোঝায় না, বাধ্য হয়ে দেশ ছেড়ে যাওয়া বোঝায়। আর কোনো বৈধ সরকারকে তাড়িয়ে দিয়ে যখন দেশের শাসন ক্ষমতা অবৈধভাবে অন্য কেউ দখল করে নেয় এবং তার ফলে বৈধ শাসককে দেশত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয় এবং সেই অবস্থায় নির্বাসিত হয়ে যদি তিনি সরকার গঠন করেন, সেই সরকারকে বলা হবে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার। এই আলোচনার মধ্যে আমি গভর্নমেন্ট ইন এক্সাইল এর বাংলা প্রতিশব্দ হিসাবে নির্বাসিত সরকার কথাটি ব্যবহার করব। পৃথিবীর বহু দেশে নির্বাসিত সরকার ইতিপূর্বে গঠিত হয়েছে। সেই সরকার লড়াই করে ক্ষমতায় ফিরেও এসেছে। অন্য দেশের কথা কি বলবো, এই ঘটনা ঘটেছে বাংলাদেশেই। ৭১-এ ভারতে নির্বাসিত সরকার গঠন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সেই সরকারকে সর্বতোভাবে সমর্থন দিয়েছিল ভারত সরকার, অর্থ দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে এবং সব শেষে সামরিক সাহায্য দিয়ে করেছিল। সামরিক সাহায্য তাদেরকে দিয়েছিল, যার ফলশ্রুতি পাকিস্তানের পরাজয় ও স্বাধীন বাংলাদেশের জন্ম। শুনেছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরামর্শ দিয়েছিলেন নির্বাসিত সরকার গঠনের। এই বিষয়ে তাজউদ্দিন আহমেদ সহ কয়েকজন লীগ নেতা ইন্দিরা গান্ধীর কাছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের আবেদন করলে এই নির্বাসিত সরকার গঠনের পরামর্শ দেন শ্রীমতী গান্ধী এবং সরকার গঠিত হয়। এবং এই সরকার গঠিত হলে পরিমাণে খুব কম হলেও এই সরকার দেশের কোনো কোনো এলাকায় কিন্তু নিজেদের দখল রাখতে পেরেছিল। বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল দেখছিলাম, সেখানে শ্রদ্ধেয় ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সাহেব বক্তব্য রাখছিলেন। মুক্তিযুদ্ধের সময়ের গভর্নমেন্ট ইন এক্সাইল সরকারের প্রসঙ্গ তুলে তিনি জানান, দেশের কিছু এলাকা সেই সরকারের অধীনে ছিল যেখানে পাকিস্তান বাহিনী ঢুকতে পারেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের সম্ভাবনা এবং এর কি সম্ভাব্য ফলাফল হতে পারে, এই প্রসঙ্গটি নিয়ে ডক্টর কলিমুল্লাহ বলেন, গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন অবশ্যই একটি বিকল্প আওয়ামী লীগের কাছে। আর এটা গঠিত হলে দেশের যে যে অংশে আওয়ামী লীগের প্রভাব আছে সেখানে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে, অন্তত স্থানীয়ভাবে হলেও। এবং তার ফলে কি হবে, দেশ অবশ্যম্ভাবী গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে। এই সম্ভাবনার কথা ইউনূস সাহেবকে যিনি নিয়োগ দিয়েছিলেন, সেই উপদেষ্টা মাহফুজ আলম ইতিপূর্বে বিভিন্ন সময়ে
একাধিকবার এই কথা বলেছেন। ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে তাতে এটা হলে, অর্থাৎ শেখ হাসিনাকে তাকে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের বাধ্য করলে গৃহযুদ্ধের সম্ভাবনা এড়ানো যাবে না, প্রকট সম্ভাবনা। আমার মনে হয় শেখ হাসিনা নির্বাসিত সরকার গঠন করতে দেরি করছেন। এই দেরি করার কারণ তিনি ভালোভাবেই জানেন যে এটা গঠিত হলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে, যেটা তিনি চান না। তাই তিনি অপেক্ষা করছেন। যদি নিশ্চিতভাবে এবং আন্তরিকভাবে সরকার দ্রুত নির্বাচনের অঙ্গীকার করে, যদি সেই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হয়, তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করে অল আউট লড়াইয়ে যাবেন না শেখ হাসিনা। কারণ সেটা দেশের ভবিষ্যতের পক্ষে খারাপ হবে, এটা আগেই বলেছি। ভারতে থেকে নির্বাসিত সরকার গঠন করলে নিশ্চিতভাবে সামরিক সাহায্য শেখ হাসিনাকে দেবে ভারত, সেই ৭১-এর মতো। আর এই সম্ভাবনা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছেন মিয়া ইউনূস এবং ওয়াকারুজ্জামান। ইউনূস হঠাৎই বলতে যে শুরু করেছেন যে 5 দিনের মধ্যে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ খবর তো তিনিও পান, তিনিও রাখছেন। আর ওয়াকার সাহেব তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা শুরু করেছেন ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে দেশে এমার্জেন্সি জারি করার জন্য। বর্তমান সরকার যে মাৎস্যন্যায়ের রাজত্ব চালাচ্ছে দেশে, তার অবসান হবে। এটা হলে আওয়ামী লীগের একটা বড় বিজয় কিন্তু হবে। ইউনূস সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন কখনোই মানবে না আওয়ামী লীগ। জোর খবর একটা চলছে যে বাংলাদেশ থেকে পালাবার জন্য ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে। এমন খবরও আসছে যে পাকিস্তানি বিমান বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে আছে, যে কোনো মুহূর্তে এই ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে নিয়ে পাকিস্তানে উড়ে যেতে পারে। যদি দেখা যায় সেটা হচ্ছে না, তাহলে কিন্তু শেখ হাসিনা তিনি যে পথে যাওয়ার কথা, আমি যে কথা বলেছি 26 তারিখের ওই গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করা, সেটার পথে কিন্তু তিনি চলে যাবেন। এজন্য 2 মাস 6 মাস আর অপেক্ষা করবেন না তিনি। যা হওয়ার এই আগস্টেই হবে। এমনকি এটাও শুনতে পাচ্ছি আগস্ট, পুরো আগস্ট নয়, আগস্টের 15 তারিখের আগেই, 4-5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের আগেই বাংলাদেশে বর্তমান শাসনের কিছু আমূল পরিবর্তন হবে। এটা হলে দেশ গৃহযুদ্ধের বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। আর যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বেঈমানির খেলায় লিপ্ত থাকেন, তিনি তো যখন যার কাছে যান তখন তার মতো করে নিজের চেহারাটাকে দেখান, তিনি যেটা চান তার মতো করে দেখান। যখন ভারতীয় সেনাদের কাছে, ভারতীয় সেনা প্রধানের সঙ্গে কথা বলেন, তখন তিনি যেন মনে হচ্ছে ভারতের কাছে। তিনি যখন এর সাথে ইউনূসের সাথে কথা বলেন, তখন তিনি ইউনূসের কাছে। তিনি যখন আবার এই যাত্রা দলের বিবেকের মতো কথা বলেন, তখন মনে হয় যে তিনি হচ্ছেন দেশকে রক্ষা করবার জন্য রয়েছেন। কিন্তু তার আসল চেহারাটা বেরিয়ে গিয়েছে ওই গোপালগঞ্জের ঘটনায়, যেখানে যাদের সঙ্গে তার প্রচন্ড বিরোধ বলে বলা হয়, যে নাহিদ, সার্জিস, হাসনাত, এদের রক্ষা, পাটোয়ারি, এদের রক্ষা করার জন্যে তিনি জনসাধারণের ওপরে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন। অনেকে বলতেই পারেন এই গুলি চালাবার নির্দেশ তিনি দেননি, দিয়েছেন যশোর ক্যান্টনমেন্টের প্রধান যিনি রয়েছেন, দায়িত্ব যার উপরে, সেই জামাতি যে মেজর জেনারেল, তিনি দিয়েছেন এই নির্দেশ।
আমি এটা বিশ্বাস করি না। ওয়াকার উজ্জামান নিজে জামাতি, তিনি নিজে আওয়ামী লীগ বিরোধী, তিনি এইগুলো সমস্ত কিছুই তার কথা তিনিই করেছেন। এবার যদি দেখা যায় যে আবার যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ওই যেটা বললাম তার বেইমানির খেলায় লিপ্ত থাকেন, তাহলে কিন্তু দেশ মহা সংকটে পড়তে বাধ্য। কারণ দেশের একটা বাচ্চা পর্যন্ত জানে হাসিনা সরকারের পতন হয়েছে সেনার বেইমানিতে, অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় টিকে আছে সেটাও সেনার দৌলতে। সুতরাং সেনাকে এবার নির্ণায়ক কোনো ব্যবস্থা নিতেই হবে, এবং সেটা করলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে, নইলে কিন্তু বাংলাদেশের কাছে সামনে সমূহ বিপদ। আগামী কয়েকটা দিন বাংলাদেশের পক্ষে খুব কি বলবো, ভয়ঙ্কর দিনও হতে পারে, ভালো দিনও হতে পারে, খারাপ দিনও হতে পারে। আমরা অপেক্ষা করব কি হয় বাংলাদেশে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।